চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি লেখক ও গবেষক মোহাম্মদ আকবরের কাছে। আকবর ভাই, আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতে যেটি বলছিলাম যে আজ বাংলাদেশের অন্যতম লোককবি, প্রধান লোককবি বলা যায় যাকে, সেই বাউল সাধক উকিল মুন্সির প্রয়াণ দিবস। তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে আজকের এই আলোচনা শুরু করতে চাই। স্মৃতির রাশিতে আসলে তাকে নিয়ে অনেক কিছু জানার আছে আপনার কাছ থেকে, যেহেতু আপনি তাকে নিয়ে নিয়মিত পড়াশোনা করছেন, লেখালেখি করছেন, আপনার একটি প্রকাশিত বইও আছে তাকে নিয়ে। একটু জানতে চাই শুরুতে যে উকিল মুন্সিকে নিয়ে পড়াশোনার জন্য বা লেখালেখির জন্য আগ্রহটা জন্মেছিল কবে? উকিল মুন্সির জন্মস্থান নেত্রকোনার খালিয়াজুড়ি এলাকায়, আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। তবে আঞ্চলিকতার চেয়েও বড় ঘটনা হলো যে উকিল মুন্সি এমন একজন মানুষ যাকে এখন বাংলাদেশ ছাড়িয়েও বিশ্ববাসী চেনেন এবং তার নিজ গুণের কারণেই। তা আমরা ছোটোবেলায় দেখতাম, আমার ছোটোবেলাটা কেটেছে তো এলাকায়, বাকি বেশিরভাগ সময় ঢাকায়। তো ওই সময় উকিল মুন্সির গান শুধুমাত্র যে উনি নিজে গাইতেন তা নয়, জীবদ্দশায় তো আমরা তাকে পাইনি। উনি মারা গেছেন 1978-এ, মতান্তর কেউ কেউ বলছেন 1979 সালে উনি মারা গেছেন। পরবর্তী সময়ে বাউল সাধকরা ওই অঞ্চলের এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলে বাউল সাধকরা উকিল মুন্সিকে নিয়ে গান করছেন, উকিল মুন্সির গান করছেন। এমনকি উকিল মুন্সি মানুষের জীবনে এমনভাবে প্রভাব বিস্তার করেছেন, মানুষ ভিক্ষা করলে উকিল মুন্সির গান গাইতো, মঞ্চে তো গাইতেন, মাজার। আরেকটা বিস্ময়কর ঘটনা হলো যে উকিল মুন্সি কিন্তু মসজিদের ইমাম ছিলেন। আমি জানি না যে বাংলাদেশের কোথাও এরকম কোনো ঘটনা আছে কিনা, দেশের বাইরেও একজন বাউল শিল্পী, যদি উকিল মুন্সি নিজেকে কখনো বাউল বলতেন না, বাউল শব্দের যে অর্থ, যে বিশালতা, এটার সঙ্গে উকিল মুন্সির তেমন দাবি ছিল না আর কি। উকিল মুন্সি যে উনি কিন্তু শিল্পকে ছাড়িয়ে গেছেন, উনি একজন সাধক হয়ে উঠেছেন, উনি, এটা আমরা বলতে পারি। তো বাউল বলতে যে বাউল মানে যে পাগলামি বা বিশৃঙ্খল জীবন, এলোমেলো চলাফেরা, নিয়ম শৃঙ্খলার বাইরে গিয়ে কথা বলা, কাজকর্ম করা, ওই জায়গাটা উনি ছিলেন না আর কি। আর নেত্রকোনার বাউলদের একটা আলাদা চরিত্র আছে, আপনি জানেন যে ওনারা গৃহবাসী বাউল। অন্যরা যেমন অন্য অঞ্চলের বা নদিয়া অঞ্চলের বাউলদের ক্ষেত্রে যদি আপনি দেখেন, বা কুষ্টিয়া অঞ্চলের বাউল, তারা আলাদা একটা পোশাক পরেন, গেরুয়া পোশাক বা সাদা পোশাক। উকিল মুন্সির ক্ষেত্রে এটা নাই। উকিল মুন্সি সন্ন্যাসী জীবন করেন না, উনি পারিবারিক জীবনে অভ্যস্ত ছিলেন, জীবনের শেষ সময় পর্যন্ত পারিবারিক জীবনই ছিলেন। তো আমি যা বলছিলাম যে উকিল মুন্সি মসজিদে ইমামতিও করেছেন। আপনি শুনে অবাক হবেন যে ওনাকে জীবনের শেষ সময়টাও মসজিদের সঙ্গে ওনার একটা কানেকশান ছিল, নামাজ পড়তেন এবং বাউল গান করতেন। উকিল মুন্সির জীবদ্দশায় ওখানকার প্রখ্যাত একজন আলেম ছিলেন মঞ্জুরুল হক। তো উনি যে মসজিদে বসে উনি গান করেন, বেশিরভাগ সময় উনি গজল করতেন। তো যখন উনি এই যে বিরহের গান গাইতেন, ওই সময়ও কিছু কিছু মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তো মাওলানা মঞ্জুরুল হক এই বিষয়টা শুনে উনি উকিল মুন্সির সঙ্গে দেখা করতে যান, কথা বলেন। তুমি কেন গান গাইছো, উকিল মুন্সিকে বলছেন। উনি উকিল মুন্সির অগ্রজ ছিলেন। তো উনি বলতেছে যে আমি তো গান গাই আমি সৃষ্টিকর্তাকে, স্রষ্টাকে বা পরমকে পাওয়ার জন্য। তারপর বলছে তাহলে শুনি তুমি কি গান গাও। উনি গান গাইলেন। গান শোনার পরে ওখানে এই মঞ্জুরুল হক সহ আরও যারা তার সফর সঙ্গী ছিলেন হাওমাও করে কান্না করলেন, বললেন যে গান থামাও, তুমি গান গাইতে পারো। তো উকিল মুন্সিকে নিয়ে নানা ধরনের মিথ আছে এলাকায়, অনেক ধরনের গল্প আছে। তার সমসাময়িক সময়ের একজন বাউল ছিলেন, খুব পরিচিত নন উনি, আমরা সেভাবে ওনাকে আলোকিত স্থানে আনতে পারিনি। তার নাম ছিল রসিক সাধু। রসিক সাধু বড়শি দিয়ে মাছ করতেছেন। কিছুটা অপ্রাসঙ্গিক আলোচনায় আসলাম। বড়শি দিয়ে মাছ ধরছেন। তো উকিল মুন্সি বলে কি করি সেখানে, যে মাছ ধরতেছি। তো রাগ, মাছ ধরতে হবে না, দুইজনে মিলে গান করি। ওনার গান গাইতে গিয়ে দিন এবং রাত চলে গেল এরকম। তো ওনারা গানে এত বিভোর ছিলেন এবং ওনাদের গান হচ্ছে, আমরা যেটা বলছি যে হাওর অঞ্চলের উপাদান ওনার গানে থাকতো। হাওরের মানে আষাঢ় মাসে ভাষা, পানি, নৌকা, তারপরে হচ্ছে এইরকম হাওরের রূপ, রস, সব কিছু তার গানের উপাদান ছিল। কিন্তু সর্বোপরি উনি একটি ওই পরমের সন্ধান করতেন, পরমের বিরহে উনি ভুগতেন। তো ওনার
আলোচনা শুরুতে যেটা আপনি বলছিলেন যে ওনার আসলে জীবনটা কীরকম ছিল, উনি জন্মগ্রহণ করলেন একজন ধনাঢ্য পরিবারে। 10 বছর বয়সে ওনার বাবাকে হারান। আপনার পরবর্তীতে ওনার একটা জটিল জীবনের সামনে আসে তার। কিছুটা এই 10 বছর বয়সে তার এক অভিভাবকের ভূমিকায় থাকতে হয়েছে তার ছোট ভাইকে মানুষ করার জন্য। তো ওনার পরিবারটা এমন ছিল যে এই তৎকালীন সময়ে সেই 1885 সালের জন্ম ওনার, ওই সময় ওনার গৃহশিক্ষকের ব্যবস্থা ছিল ওই পরিবারে। তো ওনার বাবা গৃহশিক্ষক রেখে 2 ভাইকে পড়াতেন, বিশেষ করে ধর্মীয় শিক্ষা পড়াতেন আর কি। বাবা মারা যাওয়ার পরে মার অন্য জায়গায় বিয়ে হয়, জীবনের প্রথম বিরহ বোধহয় এটা তার। ওই মায়ের সঙ্গে ওনারা চলে যান, ছোট মানুষ। তো ওখানে যাওয়ার পরে ওইটা মোহনগঞ্জের আরেকটা থানায়, মদন উপজেলা বলে এটা। সেখানে কিছুদিন থাকার পরে আর ওই পরিবেশে থাকার মতো পরিস্থিতি তখন ছিল না। ওনারা আবার চলে আসলেন নিজ গ্রামে, নিজেদের জমি বিক্রি করে চলাফেরা শুরু করলেন। তো এক পর্যায়ে ওনার চলে গেলেন ওনার ফুপুর বাড়িতে। উকিল মুন্সির একটু বলে নেওয়া ভালো যে ওনার, তাহলে বোঝা যাবে যে ওনার পরিবারটা কোন পর্যায়ে ছিল। ধলা নামে একটা জায়গা আছে কিশোরগঞ্জের, চৌধুরী পরিবার। সেটা আপনি যদি বৃহত্তর মানে ময়মনসিংহ অঞ্চল শুধু নয়, সারা দেশের আলোচনায় আসে, তাহলে এই পরিবারটা একটু গুরুত্বপূর্ণ। এটা উকিল মুন্সির মামার বাড়ি, এবং ফুপুর বাড়ি হচ্ছে ইটনা ঠাকুর বাড়ি, এটাও কিশোরগঞ্জের। ফুপুর বাড়িতে যে চেষ্টা করলেন ছোট ভাইকে রেখে মানুষ করার, আর সেটা হয়ে ওঠেনি। উকিল মুন্সি মসজিদ মক্তবে চলাফেরা করলেন, কিছুটা নজরুলের জীবনের মতোই বলা যায়। খুব ভালো লাগছিল যে উকিল মুন্সির জীবন দর্শনে যখন বলছিলেন এবং তার বেড়ে ওঠা, তার পরিবার নিয়েও জানছিলাম আপনার কথার মাধ্যমে। একটু জানতে চাই যে উকিল মুন্সি প্রামাণ্য পাঠের সন্ধানে যে বইটি আপনি লিখেছেন, সেই বইতে কি আপনি তাকে নিয়ে যে কথাগুলো বলছিলেন একটু আগে, সেই বিষয়গুলো আছে নাকি এটি বইয়ের বাইরের আলোচনা আমরা করছি? এই বইয়ে এই ধরনের আলোচনা আছে। উকিল মুন্সির এই বইটি আমার হচ্ছে সম্পাদনা গ্রন্থ। এখানে দেশের বিশিষ্টজনরা লিখেছেন, বিশেষ করে যারা লোক গবেষণায় যুক্ত তারা লিখেছেন এই জায়গায়। পাশাপাশি আমি এই বইটিতে এলাকার মানুষের লেখা নিয়েছি, কারণ ওনাকে নিয়ে যে লোকশ্রুতি রয়েছে, এলাকা মানুষের যে স্মৃতিকথা আছে, এই সব বিষয়গুলো এখানে স্থান দেওয়ার চেষ্টা করেছি। তো পরবর্তীতে এগুলো নিয়ে যখন গবেষণা হবে, উকিল মুন্সিকে নিয়ে আরও গভীরভাবে আলোচনা হবে। এখানে নানা বিষয়, কিছু হয়তো থাকবে, কিছু থাকবে না, কিছু বিষয় নিয়ে বিতর্ক উঠবে। কিন্তু যেহেতু এটা প্রথম স্মারক গ্রন্থ উকিল মুন্সিকে নিয়ে, সেই কারণে আমি সব ধরনের বিষয়কে এখানে জায়গা দেওয়ার চেষ্টা করেছি। আর উকিল মুন্সির এই গ্রন্থে আপনি জানেন এখানে লিখেছেন ডক্টর আমিনুর রহমান সুলতান, সাইমন জাকারি লিখেছেন, তপন বাগচি লিখেছেন এই বইটিতে, এবং আমাদের দেশের বাইরের লেখকও আছেন, আমার লেখাও আছে। তো এখানে হচ্ছে যে উকিল মুন্সির জন্ম, বেড়ে ওঠা, উকিল মুন্সির জীবনের সীমাবদ্ধতা, উনি মঞ্চে গান করেছেন, কোন পীরের মুরিদ ছিলেন, মানে উনি তো বেশ কয়েকজন পীরের কাছেও ছিলেন আর কি। ওনার ভাই মারা যাওয়ার পরে উনি ঘাটু গান আমাদের এলাকায় খুব জনপ্রিয় ছিল। ঘাটু গান না ঘেটু গান? এটাকে আমাদের এলাকায় ঘাটু গান বলে, প্রমিত ভাষায় হয়তো ঘেটু বলছে এখানে, যেমন হুমায়ুন আহমেদের চলচ্চিত্র ঘেটু পুত্র বলা হচ্ছে, তো আমাদের এলাকায় ঘাটু গান বলা হয়। তো এই গানের সঙ্গে উনি যুক্ত ছিলেন, এবং এই গানটা তখন তুমুল জনপ্রিয় আমাদের এলাকায়। ঘাটু গান নিয়ে যে নানা ধরনের নেতিবাচক যে আলোচনা আছে সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু উনি যতটুকু জানা যায় উনি গান প্রিয় মানুষ ছিলেন ওই সময়। তার এই যে গানের প্রসঙ্গ এলো যেহেতু, এবং হুমায়ুন আহমেদের কথা হলো, আমি পড়েছি যে তাকে নিয়ে পড়াশোনা করতে গিয়ে জানতে পেরেছি যে হুমায়ুন আহমেদের সিনেমা শ্রাবণ মেঘের দিন, এই সিনেমাটিতে আসলে বারি সিদ্দিকীর কণ্ঠে তার একটি গানও গাওয়া হয়েছিল। হুমায়ুন আহমেদের এই সিনেমায় যুক্ত করার আগে ওনার মধ্যাহ্ন যে ওনার উপন্যাস আছে, এটাকে ঐতিহাসিক উপন্যাস বলতে উনি রাজি নন, কিন্তু ইতিহাসের এখানে জায়গা আছে, বিশেষ করে নেত্রকোনা অঞ্চলের লোকসংস্কৃতির ইতিহাস ঠাঁই পেয়েছে। সেখানে একটা মানে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার উকিল মুন্সি মধ্যাহ্ন উপন্যাসের। তো পরবর্তীতে হুমায়ুন আহমেদ ব্যবহার করেছেন। আসলে বলতে গেলে কি, যে উকিল মুন্সি যে একটা বিশেষ জায়গায় ছিলেন, মানুষের মননে ছিলেন, কিন্তু একটা বিশাল জগতে প্রবেশ করে দিলেন আসলে হুমায়ুন আহমেদ। বারি সিদ্দিকীর কণ্ঠে উনি দেশে বিদেশে নানা জায়গায় তুমুল জনপ্রিয় হয়ে যান মূলত হুমায়ুন আহমেদের মাধ্যমে। আজকের এই দিনে হুমায়ুন আহমেদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, উনি যেহেতু আমাদের মাঝে এখন নেই। তো হুমায়ুন আহমেদ এর শুধু উকিল মুন্সি নন, ওই অঞ্চলের কুদ্দুস বয়াতি এবং ইসমাইল
ইসলামউদ্দিন বয়াতির কথা আমরা জানি, অনেক মানুষকে উনি চিনিয়ে দিয়েছেন। আসলে চিনায় দেওয়ার মানুষ তো আমাদের দেশে অভাব। আপনার এলাকায় বা উকিল মুন্সির এলাকায় উকিল মুন্সির স্মৃতি রক্ষার্থে বিশেষ কি পদক্ষেপ আপনারা নিয়েছেন বা আগামীতে আরও পরিকল্পনা আছে? আমরা নিয়েছি বললে একটু মানে ভুল হয়, মানে এখানে একটা বিরাট কাজ হয়েছে। আপনি জানেন এটা এলাকা মানুষের দাবির প্রেক্ষিতে হয়েছে। এখানে আমার ব্যক্তিগত তাদের সম্মিলিত দাবির সঙ্গে আমরা ছিলাম, পত্রিকায় লিখেছি অনেকবার যে উকিল মুন্সির স্মৃতি রক্ষার্থে কিছু হোক। সেটা তার জন্মস্থানে হয়নি, ওনার যেখানে সমাধি রয়েছে সেই উকিল মুন্সি এবং তার যে সন্তান, উনি বাউল সাধক ছিলেন, বাউল সাত্তার, দুইজনের সমাধি এক জায়গায়। এখানে উকিল মুন্সির স্মৃতিকেন্দ্র হয়েছে। আপনি ইতোমধ্যে এটা একটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামের একটি আর কি, যে ইত্যাদিতে ওই স্মৃতি কমপ্লেক্সটাও দেখানো হয়েছে এবং বেশ উৎসাহের সঙ্গে উনি উপস্থাপন করার চেষ্টা করেছেন। সেটা বেতাই নদীর পারে, উকিল মুন্সির গ্রাম, যে গ্রামে ওনার সমাধি জৈনপুর, ওই সামনে বেতাই নদীর ঠিক পাশে হচ্ছে এই সমাধি কমপ্লেক্স। আমাদের যে স্থাপত্য অধিদপ্তর রয়েছে, এটার যে প্রধান যিনি আর্কিটেকচার, তিনি ডিজাইন করেছেন, অপূর্ব এক ডিজাইন, আপনি দেখলে ভালো লাগবে। পাশাপাশি উকিল মুন্সির যারা উত্তরাধিকার রয়েছেন তাদের থাকার জন্য ব্যবস্থা করেছেন এখানে। তো সব মিলে একটা চমৎকার কাজ হয়েছে। এখন এই যে সামনে যেসব প্রোগ্রাম হবে ওনাকে নিয়ে, ওনার প্রয়াণ দিবসে, জন্মদিনে, এখানে করার মতো মানে কয়েকশো মানুষ বসে এখানে প্রোগ্রামও করতে পারবে, গবেষণা করতে পারবে, একটা সংগ্রহশালা ওখানে হচ্ছে। কালের পরিক্রমায় বাংলাদেশে অনেক বাউল কবি এসেছেন, সাধক এসেছেন, কিন্তু সময় পরিক্রমায় আসলে অনেকেই তো আসলে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন, কিন্তু তাদের সৃষ্টিগুলো রয়ে গেছে। কিন্তু এই সৃষ্টিকর্মগুলো কেন যেন তরুণদের কাছে সরাসরি পৌঁছাচ্ছে না। একজন তরুণ লেখক বা গবেষক হিসেবে আপনি কি মনে করেন যে এই সৃষ্টিকর্মগুলোকে আমরা কিভাবে তরুণদের কাছে পৌঁছে দিতে পারি? এখানে আপনার দায়িত্বই বা কতটুকু আছে? এখন তো মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা অবাধ জগৎ তৈরি হয়েছে, সহজ জগৎ তৈরি হয়েছে এখন। যে কেউ গ্রামে বসে ইচ্ছা করলে সেটা একদম যে কোনো মানুষ এটা প্রচার করতে পারে। আমার মনে হয় এখন লোকসংস্কৃতির উপরে ব্যাপক কাজ হয়েছে। আপনি দেখবেন বাংলা একাডেমি থেকে শুরু করে বিভিন্ন প্রকাশনী তাদের উদ্যোগে লোক গবেষকদেরকে ব্যবহার করে বা গবেষকদের মাধ্যমে তাদেরকে তুলে আনার চেষ্টা করছেন বাউল সাধকদের। পাশাপাশি অনেক পরিবার, যেমন জালালউদ্দিন খাঁর কথা যদি বলি, ওনার পরিবারের উদ্যোগেও কাজগুলো হচ্ছে। যে যার অবস্থান থেকে যেগুলা হচ্ছে আসলে সেটা আমার মনে হয় যে আপনি বলতে যাচ্ছেন যে এটা যথেষ্ট নয়। তো আমরা জায়গা থেকে কাজ করছি, আপনাদের আগ্রহ আছে বলেই তো আজকের এই অনুষ্ঠানটা এখানে হচ্ছে। তো আশা করছি এই মানুষের যে আগ্রহ, মানুষ যেহেতু এই মানুষগুলোর গান শুনছে, দিনে দিনে তাদের প্রতি আগ্রহ বাড়ছে, সুতরাং ওনাদেরকে নিয়ে কাজ করার যে একটা আগ্রহ প্রতিনিয়ত এটা বাড়বে বলে আমার মনে হয়। এবং আমি আমার জায়গা থেকে আমি তো কাজের ক্ষেত্রেই ধরে নিয়েছি নেত্রকোনা। আমার যে অন্যান্য কাজ রয়েছে এবং আগামী দিনেও করবো, সেটা নেত্রকোনা কেন্দ্রিক, এটাকে এলাকা প্রীতি বলতে পারেন। পাশাপাশি যদি অন্যভাবে দেখা যায় যে এখানে এত কাজ এবং এত গুণী মানুষের জন্ম ওই এলাকাটায়। বাউল সাধক রশিদউদ্দিনের বিষয় আপনারা জানেন, ওখানে আছে চান মিয়া বয়াতির কথা জানেন, এখানে অসংখ্য বাউল গবেষক রয়েছেন। পাশাপাশি যারা আমাদের অধ্যাপক যতীন সরকার স্যার আছেন এখনও জীবিত, নির্মলেন্দু গুণ আছেন, হেলাল হাফিজ আছেন। তো এখানে এত গুণী মানুষ যে এখানে কাজ করে একটা জীবন শেষ করে দেওয়া যায় অনায়াসে আর কি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে সব সময়, যেন এই মানুষগুলোর জন্য, উকিল মুন্সির জন্য এবং অন্যান্য সৃষ্টিশীল মানুষের জন্য আপনার কাজ করার এই পথ চলা আরও সহজ হবে, সুন্দর হবে। আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের অন্যতম লোককবি বাউল সাধক উকিল মুন্সিকে আবারও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। অসংখ্য ধন্যবাদ আজকের এই বিশেষ দিনে আমাদের আয়োজনে আসার জন্য। ধন্যবাদ আপনাকেও, ভালো থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত, পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বৃহত্তম সিয়া দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন@banglavision.tv। ইংরেজ ঔপন্যাসিক জর্জ ইলিয়টের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, অজ্ঞতা থাকলে মানুষের সম্ভাবনার দুয়ার আরও বড় হয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।